জামাতের আমির সাহেব যিনি, তাকেও রাজসাক্ষী করে জবাবদিহি চাওয়া উচিত। শব্দটাও তো ওনারা বাংলায় বলেন না, শব্দটাও উর্দু ছাড়া বলতে পারেন না, গাদ্দার বলতে তো হবে বিশ্বাসঘাতক। আমরা দেখেছি আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কথা বলেছে। আমি তার বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির জনক ও গাদ্দার উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আপনার বক্তব্য জানতে চাই বিষয়ে। ওনারা তো অনেক বড় দল, ওনারা ভালো বোঝেন। আমরা সাধারণ মানুষ, আমরা একটু সাধারণভাবে বুঝি। এই দুই উপদেষ্টা সিলেক্টেড হয়েছিলেন যখন, তখন এই রাজনৈতিক দলগুলি সেখানে ছিলেন, এই সিলেকশন প্রসেসের মধ্যে তারা যুক্ত ছিলেন। এবং প্রফেসর ইউনূস যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসেন বিদেশ থেকে, এনে হাই রিপ্রেজেন্টেটিভ করেন, তারপরে আবার তাকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন, এরকম নানান পদে তো উনি ছিলেন, উনি তো একটা পদে ছিলেন না। তো তখন তো ওনারা কিছু বলেন নাই। ওনারা হঠাৎ রাজসাক্ষী, তাদেরকে জবাবদিহি করতে হবে, এইসব যদি বলেন, তাহলে তো আমি মনে করি জামাতের আমির সাহেব যিনি, তাকেও রাজসাক্ষী করে জবাবদিহি চাওয়া উচিত যে ওনারা কি মনে করে চুপ করেছিলেন। কারণ খলিলুর রহমান সাহেব বলেছেন যে আমেরিকার সাথে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, এটা বিএনপি এবং জামাত দুই দলই জানতো। তাকে এখন বলা হচ্ছে যে লন্ডন কনস্পিরেসির জনক, লন্ডনকে যদি গাদ্দার কেন বলা হচ্ছে? লন্ডনকে যদি কনস্পিরেসি মনে করা হয়, তাহলে লন্ডনে যাওয়ার পরপরই তারা এটা বিরোধিতা করলেন না কেন? তারা এই কনস্পিরেসির পরবর্তীতে সবকিছু কি তারা মেনে নিলেন কেন? এটাও তো একটা প্রশ্ন। তাহলে আমার কাছে মনে হয় যে পরাজিত পক্ষ যেমন সবসময় হইচই করে, তারা হইচই করছে। গাদ্দার বলার কি কারণ? গাদ্দার বললে আরেকটা প্রশ্ন চলে আসে, গাদ্দার কে? ধরেন আপনার বিশ্বস্ত লোক যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তো আরো রাজসাক্ষী হবেন জামাতের আমির সাহেব। ওনাকে বলতে হবে যে কেন গাদ্দার এবং কেন কোন বিশ্বাসঘাতকতা করেছেন খলিল সাহেব, এটাও বলতে হবে। অতএব এই কথাগুলিকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই একই ঘটনা, নির্বাচনের যে পরাজয়, যে ভরাডুবি, সেই ভরাডুবির বিষয়টি থেকে তার সমর্থকদেরকে উদ্ধার করার জন্য এখন উধর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। রিজওয়ানা হাসানকে উল্লেখ করে সেটি বলা হচ্ছে যে রিজওয়ানা হাসানকে নিয়ে তো অনেক প্রশ্ন করা যেত। স্বঘোষিত কথা, উনি তো কোনো রাজসাক্ষী বা স্বঘোষণাও দেন না, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এবং এরকম একটা লেখাও আবার লিখেছেন সাখাওয়াত সাহেব। তো ওনারা লিখেছে, কেউ লিখছেন, কেউ সাক্ষাৎকার দিচ্ছেন। তো এইগুলি হচ্ছে তাদের ব্যক্তিগত মতামত। সেইখানে তিনি কিছু জায়গাতে কথা বলেছেন যেটা নিয়ে আসলে প্রশ্ন উদিত হয়েছে। যেমন একটা জায়গায় তিনি বলেছেন যে কোন একটি অংশকে তারা মেইন স্ট্রিমের অংশ হতে দেন নাই, রাজনীতির কোন একটা অংশকে তারা মেইন স্ট্রিমে আসতে দেন নাই। মেইন স্ট্রিমে তো সবাই ছিল, ওনারা তো 30টা দলকে মেইন স্ট্রিমে নিয়ে বাকিদেরকে বাইরে বের করে দিয়েছেন শুরুতেই। তো যে 30টা দলকে বা 29টা দলকে তারা কয়টাকে ডেকেছিলেন এই যে ঐকমত্য কমিশনে, ফুয়াদ? মানে খুচরা খাচরা যোগটা করলে প্রায় 30-এর কাছাকাছি হবে। মেজর 10-12টা দল, মেজর 10-12টা দল, সব মিলিয়ে 30টা দল। এর বাইরেও নিবন্ধিত দল ছিল, তাদেরকে তো ওনারা ডাকেনি নাই। তো শুরুতেই তো ওনারা মেইন স্ট্রিমকে বাদ দিয়ে নতুন মেইন স্ট্রিম তৈরি করেছেন এবং মেইন স্ট্রিমে একটা দলকে আসতে দিয়েছেন, সেটা হচ্ছে এনসিপি, যারা নিবন্ধিত ছিল না। কিন্তু তাদেরকে তো মেইন স্ট্রিমে, এয়ার স্ট্রিমে, গালফ স্ট্রিমে সব জায়গাতে সাথে নিয়ে ঘুরতেন আমাদের প্রধান উপদেষ্টা। তাদেরকে ছাড়া তো উনি কোথাও যেতে পারতেন না, এরকম একটা অবস্থা ছিল। লন্ডনে যে কেন নেন নাই, এটাই তো আমি একটু অবাক হয়েছি। তো তার মানে তো ওনারা শুরুতেই মেইন স্ট্রিম বানাচ্ছেন বা বানাচ্ছেন না, এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। এখন ওই কবিতাটার কথা মনে করতে হয় আর কি, যে যখন কাউকে ধরে নিয়ে যাচ্ছে, প্রথমে ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে শত্রুকে, ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে কমিউনিস্টকে, ধরে নিয়ে যাচ্ছে সামাজিক আন্দোলনকারীকে, শেষ পর্যায়ে এসে দেখে যে নিজেই ধরা পড়েছে, এখন নিজেকে ধরতে এসেছে, তার পক্ষে বলার মতো কেউ নাই। ওনারা যদি এই অসুবিধাগুলা, এই যে একচোখা মনোভাব এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের, তারা যদি শুরুতেই প্রতিবাদটা করতেন, তাহলে এই পর্যায়ে এসে এই গাদ্দারি, পোদ্দারি এগুলা নিয়ে আলোচনা করতে হতো না।
আরেকটি কথা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি জামায়াত ইসলামী পর্যালোচনা করে দেখবে, এর মধ্যে ইতিবাচক কোথায় খলিল সাহেব তো বলেছেন তারা এরই মধ্যে পর্যালোচনা করে দেখেছেন। এখন নিশ্চয়ই কোনো একটি পক্ষ মিথ্যা কথা বলছে, দুই পক্ষ তো একই সাথে সত্য কথা বলছে না। কারণ এক দল বলছেন আগেই জানতেন, আরেক দল বলছেন আমরা পর্যালোচনা করব। এতদিন করলেন না কেন? এত বড় একটা গুরুত্বপূর্ণ চুক্তি, সেটা আপনারা এতদিন পর্যালোচনা না করে রেখে দিলেন কেন? এই চুক্তি পর্যালোচনা করার পর যদি আরো নতুন নতুন গাদ্দার বের হয়ে আসে, তখন ওনারা কি করবেন? শব্দটাও তো ওনারা বাংলায় বলেন না, শব্দটাও উর্দু ছাড়া বলতে পারেন না, গাদ্দার বলতে তো হবে বিশ্বাসঘাতক।